গল্পকরণে আপনারা শুনছেন জোহান ওয়েসের লেখা সুইস ফ্যামিলি রবিনসন। আজকে তৃতীয় পর্ব। পরদিন সকালে নাশতা খেয়েই পরিবারের সবাইকে এক জায়গায় জড়ো করলাম। দ্বীপে ওঠার পর প্রথম যে জায়গায় আমাদের আশ্রয় দিয়েছিল সেই জায়গাকে একটু আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চাই। তাছাড়া ছেলেগুলোকে কিছু নির্দেশও দিতে চাই। এখন সম্পূর্ণ অজানা একটা জায়গায় যাচ্ছি আমরা। শুরু করলাম আমি। ওখানকার পরিবেশ, বাসিন্দা, তারা মানুষ হোক কিংবা জন্তু হোক, তাদের সম্পর্কে কিছুই জানি না। সুতরাং খুব সাবধান হতে হবে আমাদেরকে। সবাই একসাথে থাকব, কোনো অবস্থাতেই ছুটোছুটি করে এড়িয়ে যাওয়া বা পেছনে পড়া চলবে না। বুঝতে পারছ? নীরবে মাথা ঝাঁকালো ছেলেরা। এরপর ওদের বললাম আমাদের জন্তুগুলোকে নিয়ে আসতে। গরু আর গাধার পিঠে চাপানো হলো খাবার দাবার আর টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস। বাকি মালপত্র এখানেই রেখেই যাচ্ছে আপাতত, পরে আস্তে আস্তে নিয়ে যাব সব। রওনা হওয়ার জন্যে প্রস্তুত আমরা। এমন সময় আমার স্ত্রী বলল, মুরগিগুলো যে রয়ে যাচ্ছে সে খেয়াল আছে? ওগুলোর কথা সত্যি একদম ভুলে গিয়েছিলাম। আমতা আমতা করে বললাম, হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওগুলো আমি রেখে যেতে পারবো না, নির্ঘাত শিয়ালে খাবে। লেগে গেল ছেলেরা মুরগি ধরার কাজে, কিন্তু দৌড়াদৌড়ি হলো কেবল, ধরতে পারল না একটাও। এতক্ষণ ছুটোছুটি করে গা গরম করলে শুধু, বলল এলিজাবেথ। এসো দেখো কি করে ধরতে হয়। ওরকম মনে হচ্ছে, বলল জ্যাক। চেষ্টা করে দেখো কেমন ধরতে পারো। ঠিক আছে, দেখি, বলে তাঁবুর ভেতর থেকে মুঠো ভর্তি গম নিয়ে এলো এলিজাবেথ। তারপর গৃহস্থ ঘরের মেয়েরা যেভাবে হাঁস মুরগি ডাকে সেভাবে ডাকতে লাগলো, আয় আয় তিতি তিতি। একটু পরেই দেখি গুটি গুটি পায়ে মুরগিগুলো এগিয়ে যাচ্ছে ওর দিকে। অল্প কিছু গম ছিটিয়ে দিল ও, সেই সাথে পায়ে পায়ে পিছিয়ে যাচ্ছে তাঁবুর দিকে। একটু পরেই ঘরে ঢুকে পড়ল। তাঁবুর বাইরে ছিটানো গম শেষ করতে কয়েক সেকেন্ড লাগলো পাখিগুলোর। আরও খাবারের লোভে ওরাও ঢুকে পড়ল তাঁবুর ভেতর। এবার মুঠোর বাকি গমটুকু ছিটিয়ে দিল এলিজাবেথ। প্রায় ঝাঁপিয়ে পড়ে খেতে শুরু করলো মুরগিগুলো। চট করে এলিজাবেথ বন্ধ করে দিল তাঁবুর মুখ। বোকা বোকা চেহারা হয়েছে জ্যাকের, হাঁ করে তাকিয়ে আছে ও তাঁবুর মুখের দিকে। কিছুক্ষণ ঝাপটাঝাপটি শব্দ হলো ভেতরে। একটু পরেই তাঁবুর মুখে এলিজাবেথকে দেখা গেল, সবগুলো মুরগি ওর হাতে ধরা। পায়ে রশি বেঁধে গরু আর গাধার পিঠে ঝুলিয়ে নিলাম ওগুলো। তারপর পথে নামলাম আমরা। হাঁসগুলো রইল এখানেই, খাড়ির জলে সাঁতার কেটে শামুক ঝিনুক খেয়ে বেঁচে থাকতে পারবে। ফ্রিজ আর এলিজাবেথ একদম সামনে। ছোট্ট বানর ছানাটির জায়গায় হয়েছে ফ্রিজ এর কাঁধে, ওদের পরে গরুটা, তারপর গ্রিজল। গাধাটার এম নাম দিয়েছি আমরা। এত দূরের পথ হাঁটতে কষ্ট হয়ে যাচ্ছে পিচ্চি ফ্রান্সিসের, তাই জিনিসপত্রের সঙ্গে ওকেও গাধার পিঠে বসিয়ে দিয়েছি। মজা সে চারপাশের দৃশ্য দেখতে দেখতে চলেছে ও। গাধার পরে জ্যাক ছাগলগুলোকে টেনে নিয়ে চলেছে, এরপরেই ভেড়াগুলো নিয়ে আর্নেস্ট। সবশেষে আমি কাফেলার পেছনটার তদারকি এবং পাহারাদারির কাজ করছি। আমাদের কুকুর দুটো একবার সামনে একবার পেছনে ছুটে ঠিক রাখছে জন্তুগুলোকে, যেন বেপথে না চলে যায়। নদীর পাড়ে পৌঁছে নিরাপদে কোনো রকম ঝামেলা ছাড়াই সেতু পার হলাম। তারপর পেছনে একটা ঘোঁতঘোঁত আওয়াজ শুনে চমকে ঘাড় ফিরে দেখি আমাদের সেই বদরাগী মাদি শোরটা ছুটতে ছুটতে আসছে। জাহাজ থেকে আনার পর সেই যে ছেড়ে দিয়েছিলাম, আর কোনো খোঁজ খবর রাখিনি ওর। অমন বেয়ারা জন্তুর খোঁজ রাখতে যায় কে? এই কদিন কোথায় ছিল, কি খেয়েছে, কিছুই জানি না। এখন বুঝতে পারছি আমাদের আশেপাশেই ছিল জানোয়ারটা। যে মুহূর্তে দেখছে আমরা চলে যাচ্ছি, তখন বোধহয় নিঃসঙ্গতার ভয়েই ছুটে এসেছে পেছন পেছন। বেটা ভয় পেয়ে ছুটে এসেছে, থুবু মেজাজ কি ঘোঁত ঘোঁত করতে করতে সেতু পেরোলো। তারপর সবাইকে ছাড়িয়ে ছুটে গেল সামনের দিকে। নদী পার হয়ে কিছু দূর হাঁটার পর শুরু হলো ঘাসের বন। বড় বড় সবুজ ঘাসের সমারোহ দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি। মুগ্ধ হলো আমাদের জন্তুগুলো।
এলোমেলো হয়ে ছুটে গেল ওরা সেই ঘাস খাওয়ার জন্যে। বহু চেষ্টা করেও ওদের আমরা নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। শেষ পর্যন্ত টার্ক আর পন্টুকে লেলিয়ে দিতে হলো। সমানে দাঁত মুখ খিঁচিয়ে ঘেউ ঘেউ করে ওরা আবার পথে নিয়ে এলো গরু ছাগল ভেড়াগুলোকে। এ ধরনের ঘটনা আবার যেন না ঘটে সেজন্য ঘাসবন ছেড়ে সাগর পার ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি। ওখানে এত ঘাস নেই, সুতরাং আশা করা যায় শান্ত থাকবে তৃণভোজীর দল। আমরা সাগর তীরে পৌঁছাতে না পৌঁছাতেই ভয়ানকভাবে গর্জন করে উঠল কুকুর দুটো। হিংস্র কোনো জন্তুর মুখোমুখি হয়েছে যেন। সেদিন রাতে শেয়ালের দল যখন হামলা চালিয়েছিল তখনও এমন গর্জন করেছিল তারা। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে ফ্রিজ। এক মুহূর্ত তাকিয়ে রইল থমকে, তারপর ছুটে চলে গেল একপাশে। ছুটতে ছুটতেই কাঁধ থেকে বন্দুক খুলে হাতে নিয়েছে। 1 সেকেন্ড পরেই আগুন বেরোতে দেখলাম ওর বন্দুকের নল থেকে। এদিকে জ্যাকও ছুটেছে ফ্রিজের পেছন পেছন। কয়েক সেকেন্ডের ভেতর ঘটে গেল এতগুলো ঘটনা। এবার আমিও ঘুরে ওদের সাহায্য করার জন্য ছুটলাম, কিন্তু সাহায্য করার কিছু ছিল না। যা করার ওরাই করে ফেলেছে। দুহাতে তালি বাজাতে বাজাতে ঘুরে দাঁড়িয়েছে জ্যাক। আমার দিকে তাকিয়ে লাফাচ্ছে আর চিৎকার করছে, তাড়াতাড়ি এসো বাবা, তাড়াতাড়ি দেখে যাও, কি বিরাট একটা সজারু। সত্যি বিরাট একটা সজারুকে আহত করেছে ফ্রিজ। কুকুর দুটো অস্থিরভাবে ছোটাছুটি করছে সেটার চারপাশে। আহত অবস্থায়ও পালানোর চেষ্টা করছে সজারুটা, পারছে না টার্ক আর পন্টুর জন্যে। সজারুর কাঁটা লেগে রক্তাক্ত হয়ে গেছে বেচারাদের নাক। আমি পৌঁছাতে না পৌঁছাতেই কোমরের বেল্ট থেকে পিস্তল খুলল জ্যাক। নিশানা করল 1 মুহূর্ত, তারপর টেনে দিল ঘোড়া। শেষ একটা লাফ দিয়ে মুখ থুবড়ে পড়ল সজারুটা। আর্নেস্ট আর ফ্রিজ এগিয়ে গেল ওটাকে তুলে নেওয়ার জন্য, কিন্তু হাতে কাঁটা ফোরানোর ছাড়া আর কিছুই করতে পারল না। না, ফেলে রেখে যেতে হবে ওটাকে, অবশেষে বলল ওরা। অসম্ভব, চিৎকার করল জ্যাক। দুনিয়া উল্টা গেলেও আমি এটা রেখে যাচ্ছি না, মাকে দেখাবো না। পকেট থেকে রুমাল বের করে তার একটা কোনা সজারুটার গলায় বাঁধল ও, তারপর অন্য কোনা ধরে টেনে নিয়ে গেল সামনে, যেখানে ওর মা দাঁড়িয়ে আছে সেখানে। এই যে মা, দৈত্যটা, বলল ও, হাজার বল্লমে সুসজ্জিত। আমিও বাবার কম নই, এক গুলিতেই কম্ম কাবাব করে দিয়েছি। কুকুরগুলোর নাক থেকে আমি আর এলিজাবেথ সজারুটার কাঁটা ছাড়িয়ে দিলাম। আর্নেস্ট আর ফ্রিজ নিজেরাই ছড়ালো যার যার হাতের কাঁটা। এবার এটা কি করবে জ্যাক, জিজ্ঞেস করলাম আমি। কেন, নিয়ে যাব? তুমি তো সেদিন বলেছিলে সজারুর গোস্ত খেতে খুব মজা। সুতরাং গাধার পিঠে চাপিয়ে নিলাম সজারুটাকে। ফ্রান্সিসের গায়ে যেন কাঁটা লাগতে না পারে সেজন্য আগে একটা কম্বল মুড়ে দিলাম। আবার এগিয়ে চলল আমাদের কাফেলা। অল্পক্ষণেই পৌঁছে গেলাম এলিজাবেথের সেই বিশাল গাছগুলোর কাছে। বিস্ময়ে প্রথমে আমি কোনো কথা বলতে পারলাম না। এত বড় গাছ জীবনে কখনো দেখিনি। কি লম্বা! অবশেষে স্বর বেরোলো আমার গলা দিয়ে। ঘুড়িগুলো কি মোটা! সত্যি চমৎকার, সত্যি চমৎকার একটা জায়গা বেছেছ তুমি। ওই উঁচু ডালে নিঃসন্দেহে নিরাপদে থাকবো আমরা। কিছু ভাল্লুকও যদি আসে হত উপরে উঠতে পারবে না। গরু আর গাধারও পিঠ থেকে মালপত্র সব নামিয়ে নিয়ে ছাগল ভেড়াগুলোর সাথে ওদের ছেড়ে দিলাম চড়ে বেড়ানোর জন্য। তবে প্রত্যেকটা সামনে পায়েগুলো দড়ি দিয়ে বেঁধে দিলাম যাতে বেশি দূর যেতে না পারে বা হারিয়ে না যায়। মুরগিগুলোকেও ছেড়ে দিলাম। গাছগুলোর আশেপাশে কি আছে দেখে নিলাম একবার। কাছে একটা ঝর্ণা দেখলাম, দূরে ঝোপঝাড়ের মতো কিছু গাছ। এছাড়া আপাতত আর কিছু নজরে পড়ল না। সবুজ ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসলাম আমি আর আমার স্ত্রী। ছেলেরা ছোটাছুটি করে বেড়াচ্ছে এখানে ওখানে। ওদের প্রাণশক্তি দেখে আশ্চর্য না হয়ে পারি না। এতদূর হেঁটে এসেও একটুও ক্লান্ত হয়নি। এবার কি কি কাজ করব, কোনটা আগে করতে হবে, কোনটা পরে পরামর্শ করতে লাগলাম আমরা স্বামী স্ত্রীতে। হঠাৎ একটা গুলির শব্দ ভেসে এলো। লাফিয়ে উঠে দাঁড়ালাম আমি। ব্যাপার কি? ছেলেদেরকে কোথায় দেখার জন্য চারপাশে তাকালাম। আর্নেস্ট এক জায়গায় আগুন জ্বালাবার ব্যবস্থা করছে। পিচ্চি ফ্রান্সিস ওকে সাধ্যমতো সাহায্য করছে শুকনো পাতা ডালপাল এনে দিয়ে।
জ্যাক ঘোরাঘুরি করছে একটু ঝোপের ধারে। ফ্রিজকে দেখছে না কোথাও, তার মানে গুলিটা ফ্রিজেই ছুঁড়েছে। গুলির আওয়াজ যেদিক থেকে এসেছে সেদিকে লক্ষ্য করে এগোলাম আমি। 10 পাও যেতে পারিনি, একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো ফ্রিজ। ওর হাতে একটা বন্দুক, অন্য হাতে ঝুলছে মৃত একটা জন্তু। ওটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। বাবা, এটা মেরেছি, উত্তেজনায় কাঁপা কাঁপা গলায় বলল ফ্রিজ। দারুণ একটা কাজ করেছ ফ্রিজ, বললাম আমি। আমাদের মোরগ, মুরগি, হাঁসগুলো এ যাত্রা বেঁচে যাবে। এই জন্তুটা এক রাতে শেষ করে দিতে পারত সবগুলোকে। কি জন্তু এটা বাবা? টাইগার ক্যাট, ভীষণ হিংস্র। বনের যত নিরীহ পাখি আছে সব খেয়ে সাফ করে ফেলে। কখনো কখনো মানুষ, ভেড়া বা ছাগলও রক্ষা পায় না ওদের হাত থেকে। এটাকে মেরে খুব ভালো কাজ করেছ। আমি এটা চামড়া ছাড়িয়ে রাখবো। ভালো, জ্যাকের মতো তুমি একটা বেল্ট বানিয়ে নিতে পারবে। বাকি চামড়া দিয়ে ছুরি, কাঁটা, চামচ এসব রাখার মতো ছোট ছোট কয়েকটা থলে বানানো যাবে। আমিও বাবা সজারুটা চামড়া ছাড়িয়ে রাখবো, বলল জ্যাক। নিশ্চয়ই, তবে খেয়াল রাখো মাংসটা নষ্ট করে যেন না ফেলা হয়। দুই ভাই চামড়া ছাড়াতে গেল। এই সময় ফ্রান্সিস এলো দৌড়াতে দৌড়াতে। মুখ ভর্তি কি যেন ওর। চেহারা দেখেই বুঝতে পারছে জিনিসটার স্বাদ খুব ভালো লেগেছে ওর কাছে। মা মা, উৎফুল্ল স্বরে চেঁচিয়ে উঠল ফ্রান্সিস, খুব মজার ফল পেয়েছি আমি, তোমাদের জন্য নিয়ে এসেছি। ঘুষ পেয়ে মুঠি খুশি হলো না ওর মা, বরং ব্যাকুল গলায় বলল, ও ফ্রান্সিস, কি মুখে দিয়েছ তুমি? বের করো এক্ষুনি, বিষাক্ত কিছু তো হতে পারে। বলতে বলতে ফ্রান্সিসকে দু হাতে জড়িয়ে ধরল এলিজাবেথ। হা করো দেখি। কিন্তু কিছুতেই হা করতে রাজি হলো না ফ্রান্সিস। শেষ পর্যন্ত ওর মা জোর করে মুখের ভেতর আঙ্গুল দিয়ে বের করে আনলো আধ খাওয়া জিনিসগুলো। হাতে যেগুলো ছিল সেগুলো কেড়ে নিল। আরে, এ দেখছি ডুমুর, অবাক গলায় বললাম আমি। যাক বাবা, বিষাক্ত কিছু নয়। কোথায় পেয়েছো ফ্রান্সিস? ওই যে ওখানে ঘাসের ভেতর আরও অনেক আছে, মুরগিরা খাচ্ছে। যাই হোক, আর কখনো কোনো জিনিস আমাকে বা তোমার মাকে না দেখিয়ে মুখে দেবে না, কেমন? যদি বিষাক্ত হতো। কি করে বুঝলে এগুলো বিষাক্ত নয়? জিজ্ঞেস করলো এলিজাবেথ। বিষাক্ত হলে এতক্ষণ বিষক্রিয়া শুরু হয়ে যেত। যা হোক, তবু নিশ্চিত হয়ে নেওয়া উচিত কোনটা বিষাক্ত কোনটা বিষাক্ত নয়। তা আমাদের চেয়ে জীব জানোয়াররা অনেক ভালো বোঝে। ওদের খাইয়ে দেখে আগে। একটু দূরে মাটিতে বসে খেলা করছে ফ্রিৎসের বানর ছানা। ওটার কাছে গিয়ে ফ্রান্সিসের আনা দুটো ডুমুর এগিয়ে দিলাম। চটপট সেটা হাত বাড়িয়ে নিয়ে এলো বানর ছানাটা। এক পলক দেখে খেতে শুরু করলো। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম আমি। কিছুই হলো না বানর ছানাটার। ফ্রান্সিসের দিকেও তাকালাম একবার। এখনও অসুস্থতার কোনো লক্ষণ নেই ওর ভেতর। না, বিষাক্ত নয়, অবশেষে ঘোষণা করলাম আমি। তারপর ফ্রান্সিসকে জিজ্ঞেস করলাম, কোথায় পেয়েছো এগুলো? হাতের ইশারায় দেখিয়ে দিল ও। আমি এগিয়ে গেলাম সেই জায়গার দিকে। ফ্রান্সিসের কথাই ঠিক, অসংখ্য ডুমুর পড়ে আছে মাটিতে, খুঁটে খুঁটে খাচ্ছে মুরগিগুলো। প্রথমে বুঝতে পারলাম না কোত্থেকে এলো এ ফল। এক মুহূর্তে ভেবে মুখ তুলে তাকালাম উপর দিকে। হাসি ফুটে উঠল আমার মুখে। তোমার এই দানবের মতো গাছগুলো আসলে এক ধরনের ডুমুর গাছ, বললাম আমি। একটু ঝুঁকিয়ে কুড়িয়ে নিলেই হলো, পেয়ে যাচ্ছ খাদ্য। এরপর 4 ছেলেকে এক জায়গায় জড়ো করলাম আমি। কোনো নতুন জিনিস যেন হুট করে মুখে না দেয় সে সম্পর্কে কড়াকড়ি নির্দেশ দিলাম। আর ওদের মা খাবারের আয়োজনে লাগলো। রান্না হলো সজারুর মাংস। খেতে খেতে পরবর্তী করণীয় ঠিক করা হলো। আজ রাতটা নিচে কাটাতে হবে। স্ত্রীর দিকে তাকিয়ে বললাম আমি। বিকেল হতে বেশি বাকি নেই। এর ভেতর গাছের উপর ঘর বানানো সম্ভব নয়, তবে চেষ্টা করব আজকের মধ্যে একটা মই বানিয়ে ফেলতে। তাহলে কাল সকাল থেকে ঘর বানানোর কাজ শুরু করা যাবে। খেয়ে উঠেই গরু আর গাধাটাকে নিয়ে সাগর পাড়ে চলে যাব আমি, ফ্রিৎস আর আর্নেস্ট। জোয়ারে ভেসে আসা কাঠ, খুঁটি যদি কিছু জোগাড় করা যায়। ঘর বানাতে প্রচুর কাঠ লাগবে, মই বানাতে হবে। ডুমুর গাছগুলোকে শুকনো ডাল ব্যবহার করা যাবে না। পরীক্ষা করে দেখেছি, সামান্য চাপেই মট করে ভেঙে যায়। খাওয়া শেষ করে উঠে গেল এলিজাবেথ। গরু আর গাধাটাকে খেদিয়ে নিয়ে এলো। এই ফাঁকে কয়েকটা কাজ সেরে নিলাম আমি। প্রথমে জাহাজে দোলনাগুলো ঝুলিয়ে দিলাম কয়েকটা
নিচু ডালের সঙ্গে। তারপর বড় এক টুকরো পালের কাপড় মেলে দিলাম সেগুলোর উপর। রাতে শিশির এবং পোকামাকড়ের হাত থেকে বাঁচাবে আমাদের কাপড়টা। রাত কাটানোর ব্যবস্থা হয়ে গেল। এবার সন্ধ্যার আগে আগে যতটা সম্ভব এগিয়ে রাখতে হবে ঘর বানানোর কাজ। আর্নেস্ট আর ফ্রিৎজকে নিয়ে সাগর পাড়ের দিকে রওনা হলাম আমি। যাওয়ার আগে জ্যাককে বলে গেলাম, মা আর ছোট ভাইয়ের দায়িত্ব রইল তোমার উপর। আমরা যতক্ষণ না ফিরি ততক্ষণ ওদের ছেড়ে কোথাও যাবে না। তোমার উপর নির্ভর করতে পারি? নিশ্চয়ই বাবা। সাগর তীরে পৌঁছে দেখলাম কাঠের ছড়াছড়ি সৈকতে, নানান আকারের, নানান ধরনের। কিন্তু দুঃখের বিষয়, ময়ের ধাপ বানানোর মতো ছোট কাঠ দেখলাম না একটাও। অগত্যা কি আর করা, বড় কাঠি কেটে ছোট করে নিতে হবে। কাজের মধ্যে আমার খাটুনি আরেকটু বাড়বে, এই আর কি। গরু আর গাধার পিঠে যতটা করে সম্ভব কাঠ চাপালাম, আমরাও যতখানি সম্ভব তুলে নিলাম কাঁধে। ফিরে এলাম বিশাল গাছগুলোর কাছে। বড় বড় কাঠ কেটে ময়ের ধাপ বানানোর কাজ শুরু করলাম সময় নষ্ট না করে। কি প্রচণ্ড পরিশ্রম করতে হবে কল্পনা করে শিউরে উঠছি। সেই সাথে দেরি হয়ে যাওয়া আর দুশ্চিন্তায়ও প্রীত করছে মনকে। ভেবেছিলাম আজকের ভেতরেই তৈরি করে লাগিয়ে ফেলব মইটা, কিন্তু এখন মনে হচ্ছে তা সম্ভব হবে না। যা হোক, মন থেকে দুশ্চিন্তা দূর করে শুরু করলাম কাজ। একটা কাঠ সবে মাপ মতো কেটেছি, এমন সময় ছুটতে ছুটতে এলো আর্নেস্ট। জানালো কিছু দূরে একটা জলার ধারে বিরাট এক বাঁশ যার আবিষ্কার করেছে ও। তরাক করে লাফিয়ে উঠলাম আমি। বাঁশ দিয়ে খুব চমৎকার মুই হয়। ছোট একটা কুঠার নিয়ে ছুটলাম আর্নেস্টের পেছনে পেছনে। দূরে ঝোপ মতো যে গাছগুলোকে দেখেছিলাম সেখানেই বাঁশ যার। পৌঁছে দেখলাম ময়ের জন্য আমার যেরকম দরকার ছিল ঠিক সেরকম বাঁশ প্রচুর পরিমাণে আছে সেখানে। বেশ কয়েকটা বাঁশ গোড়া থেকে কেটে কেটে নিয়ে ডালপাতা ছাড়িয়ে 4-5 ফুট লম্বা করে টুকরো করে ফেললাম। ইতিমধ্যে ফ্রিৎজ আর জ্যাকও হাজির হয়েছে। 10-12টা করে বাঁশের টুকরো একসাথে বেঁধে কয়েকটা বোঝা তৈরি করা হলো। এক একজন এক একটা বোঝা কাঁধে নিয়ে রওনা হলাম বিশাল গাছগুলোর দিকে। পন্টো কখন জানি যোগ দিয়েছে আমাদের সাথে। এখন আগে আগে চলেছে সে। হঠাৎ একটা ঝোপের দিকে তেড়ে গেল পন্টো ঘেউ ঘেউ করতে করতে। সচকিত হয়ে উঠলাম আমি। বাঁশের বোঝা ফেলে বন্দুক হাতে নিলাম। আমার দেখা দেখি ফ্রিৎজও। কয়েক সেকেন্ড পর এক ঝাঁক ফ্লামিঙ্গো ডানা ঝাপটে আকাশে উড়ল ঝোপের ওপার থেকে। পাখিগুলো দেখে পন্টোর চিৎকার আরও বেড়ে গেল। আনন্দসূচক একটা ধ্বনি বেরোল ফ্রিৎজের গলা দিয়ে। পর মুহূর্তে গর্জে উঠল ওর বন্দুক। উঠতে উঠতেই আচমকা স্তব্ধ হয়ে গেল দুটো পাখি। ধপ করে মাটিতে পড়ে গেল। ছুটে গেলাম আমরা। ঝোপের ওপাশে একটা জলা, সেখান থেকে উঠছে ফ্লামিঙ্গোগুলো। জলার ধারে পৌঁছে দেখলাম একটা পাখি মারা গেছে, জলায় পড়েছে সেটা। অন্যটা আহত, এক ডানায় গুলি লেগেছে, পড়েছে ডাঙ্গায়। আমাদের সাড়া পেয়েই ভালো ডানাটা ঝাপটে পালানোর চেষ্টা করল সে, কিন্তু পালানোর সুযোগ দিল না তাকে পন্টো। প্রচণ্ড এক গর্জন করে ছুটে গিয়ে কামড়ে ধরল ভালো ডানাটাকে। তারপর দৌড়ে গিয়ে ক্ষুব্ধ কুকুরটার হাত থেকে রক্ষা করলাম আমি পাখিটাকে। এদিকে হাঁটু পর্যন্ত জলায় নেমে মরা পাখিটাকে তুলে এনেছে ফ্রিৎজ। একটা ফ্লেমিঙ্গো এখনো জীবিত আছে দেখে সে কি খুশি ছেলেগুলোর। একটার পর একটা প্রশ্ন করে গেল ওরা। বাবা, আমরা পুষতে পারি না পাখিটা? ডানায় গুলি লাগলে মারা যায় পাখি। ভালো করে যত্ন নেব পাখিটার, ও ডানা ভালো করে তুলব। তারপর বাবা, পোষ মানবে? যতদূর জানি, বললাম আমি, সহজে পোষ মানে ফ্লামিঙ্গো। তাহলে আমরা পুষব, একসাথে চিৎকার করলো 3 ছেলে। একটু আবদারের সুর ওদের গলায়। ভালো কথা, কিন্তু মুরগির খাবার খাওয়ালে বাঁচবে না এ পাখি। ও যা খায় তাই খাওয়াবো আমরা। কি খায় ফ্লামিঙ্গো? ছোট মাছ, পোকামাকড়। তাই খাওয়াবো আমরা। নদী থেকে মাছ ধরে আনবো, আর পোকামাকড় তো প্রচুর পাওয়া যাবে। বেশ, তাহলে নিয়ে চলো। আবার রওনা হলাম বাড়ির পথে। অবশেষে আমাদের সেই বিশাল গাছগুলোর কাছে পৌঁছলাম। সবাই খুব খুশি। অন্তত প্রয়োজনীয় একটা জিনিস, বাঁশের খোঁজ পেয়েছি। কিছু নিয়েও এসেছি সঙ্গে করে। সেই সাথে খাবার হিসেবে একটা ফ্লেমিঙ্গো, ফুসবার জন্য একটা। এলিজাবেথ কিন্তু মোটেও খুশি হলো না জ্যান্ত পাখি দেখে। যেগুলো আছে সেগুলোই কি খাওয়াবো ঠিক নেই? ঝামটে উঠল ও। তার উপর আবার নতুন কিছু একটা নিয়ে এসেছ। অত দুশ্চিন্তার কিছু নেই,
আমি একটু হেসে বললাম, যখন আর ওদের খাওয়ানোর মতো খাবার থাকবে না, তখন ওরাই আমাদের খাবার হবে। এবার একটু শান্ত হলো আমার স্ত্রী। আমি পরীক্ষা করলাম পাখিটাকে। আঘাত খুব মারাত্মক কিছু নয়। মাখন আর মদ মিশিয়ে একটা মলম তৈরি করে লাগিয়ে দিলাম ক্ষতস্থানে। লম্বা একটা রশি দিয়ে পাখিটাকে বেঁধে রাখলাম একটা খুঁটির সঙ্গে। এরপর জাহাজ থেকে আনা মোটা রশির কুণ্ডুলিগুলো মেপে ফেলতে বললাম ফ্রিটজ আর আর্নেস্টকে। ময়ের জন্য কমপক্ষে ৮০ ফুট রশি দরকার আমার। জ্যাক আর ফ্রান্সিসকে লাগিয়ে দিলাম যেখানে যত সরু দড়ি আছে সব খুঁজে এনে ওর মার কাছে দেওয়ার জন্য। আমি বসলাম বাঁশ চিরতে। একটা ধনুক আর কিছু তীর বানাবো। চলনসই একটা ধনুক আর কয়েকটা তীর বানিয়ে ফেললাম অল্প সময়েই, যাতে সোজা ছুটে সেগুলো তীরের লেজের কাছে লাগিয়ে দিলাম ফ্ল্যামিঙ্গোর পালক। ইতিমধ্যেই রশি মাপার কাজ শেষ করেছে ফ্রিটজ আর আর্নেস্ট। ৮০ ফুটের চেয়ে অনেক বেশি দড়ি আছে, প্রায় ২৫ ফ্যাদম, একসাথে বলল দুজনে। পর মুহূর্তে চোখ গেল তীর ধনুকের দিকে। সঙ্গে সঙ্গে হইচই করে উঠল ওরা। আরে ধনুক, ধনুক, তীরও! বলো না বাবা, কি করবে তীর ধনুক দিয়ে? আমাকে একটু ছুটতে দাও না, আমাকেও। শেষ কথাটা বলল পিচ্ছি ফ্রান্সিস। দাঁড়াও দাঁড়াও, ধৈর্য ধরো, বললাম আমি। জরুরি একটা কাজ করার জন্য বানিয়েছে ওগুলো। আগে দেখি কাজটা হয় কিনা, তারপর তোমরা নিও খেলা করার জন্য। এলিজাবেথের দিকে ফিরলাম। তোমার কাছে শক্ত সুতো আছে? দাঁড়াও দেখি আমার জাদুর থলে কি বলে। উঠে আমাদের স্তূপ করে রাখা মালপত্রের কাছে গেল ও। ফিরে এলো ওর পেট মোটা ঝোলাটা নিয়ে। তারপর মিটিমিটি একটু হেসে ঝোলাটা মুখের কাছে নিয়ে বিড়বিড় করে বলল, আমার স্বামী কিছু সুতা চায়, খুব শক্ত সুতো হবে? থলেটা কানের কাছে উঠালো ও। এক মুহূর্ত চুপ করে থেকে একবার মাথা ঝাঁকালো। তারপর আমার দিকে ফিরে বলল, হবে। আমি ওর ভঙ্গি দেখে হেসে হাত বাড়িয়ে দিলাম, দাও। একটা তীরের লেজের দিকে শক্ত করে বাঁধলাম সুতোর এক মাথা। তারপর তীরটা ধনুকে লাগিয়ে আকাশের দিকে তাক করলাম। ছিলা টেনে ছেড়ে দিতেই লেজ সুতা নিয়ে ছুড়ল তীর। হাঁ করে চেয়ে আছে ছেলেরা, আমিও। হ্যাঁ, একেবারেই হয়ে গেছে কাজ। প্রায় ৪০ ফিট উপরে মোটা একটা ডালের ওপাশ দিয়ে ঘুরে এপাশে গিয়ে পড়েছে তীর। এবার নিচ থেকে আমি শুধু ঢিল দিতেই লেজে সুতো নিয়ে ধীরে ধীরে নেমে এলো তীরটা। তারপর সুতোর সঙ্গে একটা মোটা দড়ির প্রান্ত বেঁধে দিলাম। সুতো তীর বাঁধা প্রান্ত ধরে টান দিতেই ওপারে উঠে গেল দড়ি। ডালের উপর দিয়ে ঘুরে নেমে এলো নিচে। মই বানাতে বসলাম এবার। মোটা দড়ির কুণ্ডলি থেকে প্রায় ১০০ ফুট লম্বা একটা টুকরো কেটে নিয়ে সমানে ভাগ করলাম সেটা। তারপর একটা জায়গায় বেছে নিয়ে সমান্তরাল করে বিছিয়ে দিলাম টুকরো দুটো। একটা থেকে অন্যটা দূরত্ব রাখলাম ১ ফুট। ফ্রিজকে বললাম বাঁশের টুকরোগুলোকে ২ ফুট ২ ফুট মাপে কেটে ফেলতে। আর্নেস্ট ২ ফুট টুকরোগুলো এনে দিতে লাগলো আমার কাছে, আর আমি বাঁশের টুকরোগুলো সরি দড়ি দিয়ে মোটা দড়ির সাথে বেঁধে দিতে লাগলাম একটা একটা করে। মইয়ের এক ধাপ থেকে অন্য ধাপের দূরত্ব রাখলাম ১২ ইঞ্চি। আধ ঘন্টারও কম সময়ের ভেতর তৈরি হয়ে গেল ৪০ ফুট লম্বা মইটা। মইয়ের এক প্রান্ত এবার কষে বাঁধলাম গাছের ডাল থেকে ঝুলে পড়া দড়ির সাথে। দড়ির অন্য প্রান্ত ধরে টান দিলাম ধীরে ধীরে। উপরে উঠতে লাগলো মই। একসময় পৌঁছে গেল সেটা মোটা ডালটার কাছে। এবার একজনকে উঠে মইটা ডালের সঙ্গে আটকে দিতে হবে। ৪ ছেলেই লাফিয়ে উঠল, আমি উঠব। জ্যাককে বেছে নিলাম আমি। ও সবচেয়ে চটপটে আর হালকা। ফ্রান্সিস অবশ্য আরও হালকা, তবে ও এত ছোট যে ওকে উপরে পাঠানোর সাহস পেলাম না। আমরা নিচ থেকে শক্ত করে দড়ি টেনে ধরে রাখলাম। তরতর করে উঠে গেল জ্যাক। মিনিট খানেকের ভেতর ও পৌঁছে গেল ওপারে। কিন্তু অত মোটা দড়ি পেঁচিয়ে মইটাকে ডালের সাথে বাঁধতে পারল না জ্যাক। এবার এগিয়ে গেল ফ্রিটজ। বলল সেও জ্যাকের মতো অনায়াসে উঠে যেতে পারবে। ঠিক আছে, যাও, বললাম আমি। কিছু পেরেক আর একটা হাতুড়ি নিয়ে যাও। মইয়ের একদম উপরের ধাপটা পেরেক মেরে দেবে ডালের সঙ্গে। উঠে গেল ফ্রিটজ। একটু পরে মইটা ও ডালের সঙ্গে বেঁধে পেরেক মেরে দিল। সর্বশক্তিতে টান দিয়ে দেখলাম যথেষ্ট শক্তভাবেই আটকেছে মইটা। একটা কপিকল নিয়ে উঠতে শুরু করলাম আমি। উপরে উঠে প্রথমেই আরো মজবুত করে মইটাকে আটকালাম ডালের সঙ্গে।
নাগালের মধ্যেই একটু উপরে আরেকটা ডালে আটকে দিলাম কপিকলটা। ঝুলে থাকা দড়িটা এগিয়ে এনে আবার নামিয়ে দিলাম কপিকলের উপর দিয়ে। প্রয়োজনীয় জিনিসপত্র এই দড়িতে বেঁধে উঠানো যাবে। কপিকলটা থাকায় আমাদের পরিশ্রম অনেক বাঁচবে। ছেলেদের নিয়ে নেমে এলাম গাছ থেকে। সন্ধ্যা হয়ে আসছে, আজ আর কোনো কাজ নয়, এবার খেয়ে দেয়ে ঘুম। কাল ভোরে উঠে লাগতে হবে গাছের উপর ঘর বানানোর কাজে। আমাদের সব জন্তুগুলোকে গাছের গোড়ায় এনে বেঁধে রাখলাম। মুরগিগুলোকে কক কক করতে করতে এসে পড়ল। আমাদের কাছাকাছি কিছুক্ষণ ঘুরঘুর করে ওরা একে একে উঠে পড়ল মইয়ের এক একটা ধাপে। ফ্রিটজ বিস্কিট দুধে ভিজিয়ে খাইয়ে এলো ফ্ল্যামিঙ্গোটাকে। একই জিনিস খাওয়ালো তার বানর ছানাকেও। এরপর রাতের খাবার খেতে বসলাম আমরা। এবার আর সজারুর মাংস নয়, রুটি, পনির আর ডুমুর পরিবেশন করলো আমার স্ত্রী। খেয়ে উঠেই আমরা যার যার দোলনায় উঠে পড়লাম। সারাদিনের পরিশ্রমের ক্লান্ত শরীরগুলো শিগগিরই তলিয়ে গেল ঘুমের অতলে। পরদিন খুব ভোরে উঠে শুরু করলাম ঘর তৈরির কাজ। 3 ছেলে আর গাধাটাকে সঙ্গে নিয়ে এলিজাবেথ চলে গেল সাগর পাড়ে। গতকাল আমরা যেসব কাঠ আনতে পারিনি সেগুলো ওরা নিয়ে আসবে। ইতিমধ্যে যদি নতুন কোনো কাঠ জোয়ারে ভেসে এসে থাকে সেগুলো নিয়ে আসবে। ফ্রিটজ আর আমি উঠে গেলাম গাছের উপর। যে ডালের সাথে মই বেঁধেছি গাছের গুড়ি থেকে মাটির প্রায় সমান্তরাল বিস্তৃত সেটা। সামান্য দূরে একই রকম মাটির সমান্তরাল আরেকটা ডাল আছে। এই দুটো ডালের উপর তক্তা বা বাতা বসিয়ে একটা পাটাতন তৈরি করব ঠিক করেছি। প্রথমেই মোটা ডাল দুটো থেকে গজানো ছোট ছোট ডাল আর পাতা ছেঁটে ফেললাম। এতে বেশ সময় লাগলো। পরিশ্রমও এত কম হলো না। ডাল পাতা ছেঁটে ফেলে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। এমন সময় গাধার পিঠে কাঠ বোঝাই নিয়ে ছেলেদের সাথে ফিরে এলো আমার স্ত্রী। ছেলেদের কাঁধেও কাঠ, যে যতটা পেরেছে বয়ে এনেছে। এলিজাবেথ খালি হাতে আসেনি। আমার পরিবারের সদস্যদের এই পরিশ্রমী চেহারা দেখে গর্বে বুক ভরে উঠল। এরপর শুরু হলো আসল কাজ। আর্নেস্ট, জ্যাক আর এলিজাবেথ রইল নিচে। কপিকলের সঙ্গে লাগানো দড়ির মাথায় ওরা বেঁধে দিচ্ছে একটা একটা করে লম্বা তক্তা অথবা মোটা বাতা। আমি আর ফ্রিটজ উপর থেকে টেনে তুলছি সেগুলো। কিছুক্ষণের ভেতর 2 ডালকে কড়ি হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটা মোটা তক্তা গায়ে গায়ে লাগিয়ে সাজিয়ে ফেললাম। মোটামুটি যখন আমাদের দাঁড়ানোর মতো একটা জায়গা হলো, তখন বসলাম হাতুড়ি পেরেক নিয়ে। একে একে সবগুলো তক্তা পেরেক দিয়ে শক্ত করে আটকে দিলাম 2 ডালের সঙ্গে। দুপুর নাগাদ গাছের উপর চমৎকার একটা পাটাতন তৈরি হয়ে গেল। এবার এই পাটাতনের চারদিকে দেয়াল বানানো হবে আর উপরে দিতে হবে আচ্ছাদন। দেয়াল বানানোটা খুব কষ্টসাধ্য কাজ। তাছাড়া এর জন্য যত দরকার তত কাঠ নেই আমাদের কাছে। আপাতত সিদ্ধান্ত নিলাম চারদিক থেকে রেলিং লাগিয়ে ঘিরে ফেলব পাটাতনটা। এ কাজটা করতেই হবে। মাটি থেকে পাটাতনের উচ্চতা 40 ফুটের বেশি। অত উঁচু থেকে পড়লে আর রক্ষা নেই। পিচ্চি ফ্রান্সিসকে নিয়েই সবচেয়ে বড় ভয়। দুপুরে খাওয়ার পর আবার কাজ শুরু। বিকেল নাগাদ রেলিং দিয়ে পাটাতনটা ঘিরে ফেলা হলো। মইটা যেখানে পাটাতনের সঙ্গে মিশেছে সেখানে ছোট্ট একটা দরজা রেখেছি। ওটা ইচ্ছে মতো লাগানো বা খোলা যায়। এরপর আমি নিচে নেমে দোলনাগুলো খুলে ফেললাম ডাল থেকে। যেভাবে পাটাতনের কাঠ উঠিয়েছি সেই একই উপায়ে দোলনাগুলো তুলে নিলাম উপরে। পাটাতনের উপর দিককার কয়েকটা ডালের সঙ্গে আবার বেঁধে দিলাম সেগুলো। শোয়ার ব্যবস্থা হয়ে গেল। এবার শিশির আর পোকামাকড় ঠেকানো। নিচে যে পালের কাপড়টা টানিয়ে দিয়েছিলাম সেটাই মুড়ে ছোট্ট একটা গাঁট বানিয়ে উপরে তুলে এনে দোলনাগুলোর উপর দিয়ে মেলে দিলাম সেটা। লম্বা দুটো পাশ ঝুলে রইল পাটাতনের দুপাশে। হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল আমার মাথায়। পাটাতনের দুপ্রান্তের সাথে প্যারেক দিয়ে আটকে দিলাম কাপড়টার ঝুলে থাকা দুপাশ। আপাতত দুটো দেয়ালের কাজ করবে এই দুপাশ। মোটা গাছের কাণ্ডটা তৃতীয় দেয়াল। সামনের দিকটাই ফাঁকাই রইল। গাছের উপর থেকে সাগরের চমৎকার রূপ দেখতে পারবো যখন তখন। শেষ কাজ কটা বেশ দ্রুত করা গেল। যখন আমি আর ফ্রিটজ গাছ থেকে নেমে এলাম তখনও দিন শেষ হতে বেশ সময় বাকি। গাছের গোড়ায় তখনও বেশ কিছু ছোট ছোট কাঠ রয়ে গেছে। দিনের এই সময়টুকুই বা নষ্ট করব কেন? আবার বসে গেলাম কাজে।
সাদাসিধে ধরনের একটা টেবিল আর গোটা কয়েক বেঞ্চ তৈরি করে পেতে দিলাম গাছের গোড়ার শিকড়গুলোর মাঝখানে। তৈরি হয়ে গেল আমাদের খাবার ঘর। তারপরেই শটান হয়ে শুয়ে পড়লাম মাটিতে। সারাদিনের প্রচণ্ড পরিশ্রমে রীতিমতো বিধ্বস্ত অবস্থা আমার আর ফ্রিটসের। উদ্বিগ্ন মুখে এগিয়ে এলো এলিজাবেথ। কাল আর কোনো কাজ করতে পারবে না, বললাম আমি। সিনকালে কৃতদাসদের যেমন খাটানো হতো ঠিক তেমন খাটুনি গেছে আজ। কাজ করতে চাইলেও কাল কাজ করতে দেওয়া হচ্ছে না তোমাদের, জবাব দিল সে। আমি হিসেব করে দেখেছি, কাল হলো রবিবার, প্রার্থনার ছুটির দিন। কাল আমরা সবাই প্রার্থনা করব আর বিশ্রাম নেব। সত্যি নাকি? উঠে বসলাম আমি। যেদিন আমরা ভেঙে পড়া জাহাজে পরিত্যক্ত হই সেদিন থেকে আজকের দিন পর্যন্ত হিসেব করে দেখলাম। আশ্চর্য না হয়ে পারলাম না। মাঝখানে আরও একটা রবিবার যে কোন দিক দিয়ে পার হয়ে গেছে খেয়ালই করিনি কেউ। সন্ধ্যার আর বেশি বাকি নেই। আমাদের নতুন টেবিলে রাতের খাবার পরিবেশন করলো এলিজাবেথ। কাল ফ্রিজ যে ফ্লামিঙ্গোটা মেরেছে তার মাংস, ছাগলের দুধ আর বিস্কিট। পোষা জন্তুগুলোকে খেতে দিলাম আগে, তারপর খেতে বসলাম নিজেরা। ছোট বানর ছানাটাও বসলো আমাদের সাথে। লাফিয়ে লাফিয়ে একবার ফ্রিজের কাঁধে আর একবার আর্নেস্টের কাঁধে উঠতে লাগলো সে। এরা প্রত্যেকেই কিছু না কিছু খাবার দিয়ে তৃপ্ত করলো তাকে। মাখন আর পনির বানানোর মতো কিছু পাত্র তৈরি করতে হবে, খেতে খেতে বলল এলিজাবেথ। আজ যেটুকু দুধ পেয়েছি তার অর্ধেকই আমাদের খাওয়া হয়ে যাবে, বাকিটুকু কি নষ্ট করব? নিশ্চয়ই না, জবাব দিলাম আমি। তাহলে তো খুব শীঘ্রই আরেকবার জাহাজে যেতে হয়। তোমাদের মাখন বানানোর পাত্র ছাড়াও কিছু দরকারি জিনিস নিয়ে আসা যাবে। হাঁস মুরগিগুলোর জন্য কিছু শস্যদানাও আনা দরকার। আবার সেই জাহাজে যাওয়ার কথা? চোখ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করলো আমার স্ত্রী। যতক্ষণ না ওটার পানি চলে যাচ্ছে ততক্ষণ আর শান্তি নেই আমার। আর কতবার বলবো তোমরা ওখানে গেলে সারাদিন আমি ভয়ে কাটা হয়ে থাকি? বুঝলাম তোমার কথা, কিন্তু এছাড়া উপায় আছে কোনো? প্রতিদিনই দেখব একটা না একটা নতুন জিনিস দরকার পড়ছে। জাহাজ থেকে না আনলে কোথায় পাবে ওগুলো? ঘরের কাছে বাজার তো নেই যে কিনে আনলেই হবে। তাই তো বারবার যেতে হয়। তলিয়ে যাওয়ার আগে যত বেশি সম্ভব জিনিস নিয়ে আসতে হবে ওখান থেকে। তোমাকে কথা দিচ্ছি, যেদিন আবহাওয়া একেবারে পরিষ্কার দেখব সেদিনই শুধু যাব। খাওয়া দাওয়া শেষ করে গাছের গোড়ায় একটা অগ্নিকুণ্ড জ্বালালো ছেলেরা। শুকনো ডালপালা দিয়ে বেলাতে স্তূপ করে রেখেছিল, এখন আগুন ধরিয়ে দিল শুধু। তারপর এক এক করে গাছের উপর ঘরে উঠে গেলাম আমরা। ফ্রিজ উঠল প্রথমে, তারপর একে একে আর্নেস্ট, জ্যাক, এলিজাবেথ, সবশেষে ফ্রান্সিসকে পিঠিয়ে নিয়ে আমি। ওঠার পর মইয়ের গোড়ায় ঢিল করে দিলাম, যাতে উপরে উঠে তুলে নিতে পারে ওটা। ফলে ফ্রান্সিসকে পিঠে নিয়ে উঠতে বেশ কষ্ট হলো আমার। দুলছে মইটা। অবশেষে উপরে পৌঁছলাম আমি। মইটা টেনে তুললাম। ইতিমধ্যে সবাই যার যার দোলনায় উঠে পড়েছে। আমিও আর অপেক্ষা করলাম না। দ্বীপে ওঠার পর এই প্রথম নিশ্চিন্ত মনে পরিপূর্ণ প্রশান্তির সাথে ঘুমালাম আমি। পরদিন রোববার, ছুটির দিন। দেশে থাকলে যেমন কাটাতাম তেমনি দিনটা কাটিয়ে দিলাম প্রার্থনা, গল্পগুজব আর বিশ্রাম করে। দুপুরের খাওয়া শেষ করে গাছের ছায়ায় গোল হয়ে বসলাম আমরা ছজন। এবার আমাদের নতুন বাসস্থানের নামকরণ করতে পারি, কি বলো? বললাম আমি। দ্বীপের অন্যান্য অংশেরও নাম ঠিক করা উচিত, তাই না? হ্যাঁ, খুব ভালো হয়, একসাথে চিৎকার করে উঠল ছেলেরা। জ্যাক বলল, আমরা খুব কঠিন কঠিন নাম ঠিক করব বাবা, যেন বলতে গিয়ে জিভ বেরিয়ে যায় সবার। দুনিয়ার বিভিন্ন জায়গার নাম উচ্চারণ করতে কি দশা হয় আমাদের একবার ভাবো। রবিনসন ক্রুসোর মতো আমাদের কাহিনী একবার লেখা হবে, তখন যারা পড়বে সবাই যেন আমার মতো অবস্থা হয়। মনো, মোটাপা, জাঙ্গো, ইয়ারার, করো, ম্যান্ডেলা, হার নাম পাইনি বেটারা। হেসে ফেললাম আমি। তোমার কাহিনী যারা পড়বে তাদের কথা জানি না, আপাতত ওই শক্ত নাম উচ্চারণ করতে গিয়ে যদি কারো জিভ বের হয়ে আসে সে তো আমাদের। বাতিল করে দেয়া হচ্ছে জ্যাকের পরিকল্পনা। সবাই রাজি? হ্যাঁ হ্যাঁ, রাজি। সুন্দর নাম আমরা পাচ্ছি কোথায়? হতাশ মুখে বলল জ্যাক। ভাবো,
ভাবলে পেয়ে যাবে। আমাদের নিজের ভাষা থেকে সুন্দর সুন্দর শব্দ বেছে নেব নাম হিসেবে। প্রথমে নাম দেব যেখান দিয়ে নেমেছি, দ্বীপটা সেই খাড়িটার। ফ্রিটস, তুমি প্রথমে বলো। ওটার নাম দিতে পারি ওয়েস্টার বে, বলল ফ্রিটস। কি বিপুল পরিমাণ ঝিনুক আমরা দেখেছি ওখানে, মনে আছে? সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল জ্যাক। তার চেয়ে লবস্টার বে আরো ভালো। বিরাট একটা গলদা চিংড়ি ওখানে আমার পা কামড়ে ধরেছিল। ভালো কথা, বলল আর্নেস্ট। চিংড়ি তোমার পা কামড়ে ধরার পর তুমি কেঁদে ফেলেছিলে, তাই ওটার নাম হতে পারি বে অফ টিয়ার্স। আমার পরামর্শ হলো, এবার কথা বলল এলিজাবেথ, খাড়িটার নাম তোমরা দিতে পারবে প্রভিডেন্স বে অথবা বে অফ সেফটি। ঠিক, বললাম আমি। সেফটি বেই সবচেয়ে ভালো নাম, কারণ ওই খাড়ির মাধ্যমেই আমরা নিরাপদে আশ্রয় পেয়েছি এই দ্বীপে। খুশি মনে রাজি হলো সবাই। এবার আমি বললাম, যেখানে আমরা প্রথম তাঁবু খাটিয়েছিলাম সেই জায়গাটার কি নাম দেয়া যায়? টেন্ট হাউস, বলল ফ্রিটস। হ্যাঁ, নামটা সুন্দর, বললাম আমি। সেফটি বেতে ঢোকার মুখে যে ছোট্ট পাহাড়ি দ্বীপটা, ওটার নাম দাও এবার। ওটার নাম হতে পারে, আর্নেস্ট বলল, সিগাল আইল্যান্ড বা শার্ক আইল্যান্ড। পরেরটাই পছন্দ আমার, বললাম আমি। শার্ক আইল্যান্ড। ফ্রিটসের সাহস আর সাফল্যের স্মারক হয়ে থাকবে নামটা। একই কারণে, বলল জ্যাক, যে জলাভূমি থেকে আমরা বাঁশ কেটেছিলাম সেটার নাম দিতে পারি ফ্ল্যামিঙ্গো মার্শ। ঠিক ঠিক, বললাম আমি। যে মাঠের ভেতর দিয়ে আমরা এখানে এসেছি সেটার নাম তাহলে হোক পার্ক পাইন ফিল্ড। এবার এসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটা, আমাদের এখানকার বাসস্থানের নাম কি দেব আমরা? আর্নেস্ট বলল, ট্রি ক্যাসেল। না না না, আপত্তি করল ফ্রিটস। শুধু হতে চলবে না, একটা শহরের নামকরণের মতো ব্যাপার এটা। খুব ভালো নাম হতে হবে। তাহলে ফিক টাউন হতে পারে, মত দিল জ্যাক। হা হা হা, খুব ভালো একটা নাম পছন্দ করেছো জ্যাক, বলল ফ্রিটস। কয়েক মুহূর্ত ভাবল ও, তারপর যোগ করল, ইগলস নেস্ট হতে পারে। শহর বা প্রাসাদের চেয়ে পাখির নীড়ের সঙ্গে সাদৃশ্য বেশি আমাদের বাসাটা। ইগল হলো পাখিদের রাজা, আমরাও এখানকার রাজার মতো। এখনো রাজা হইনি আমরা, বললাম আমি। আমার মনে হয় আমাদের নতুন বাসার নাম দেয়া যেতে পারে ফ্যালকনস নেস্ট। তোমরা বাজ পাখি অথবা ফ্যালকনের মতোই বিশ্বস্ত, কর্মঠ, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন এবং সাহসী। ঠিক ঠিক, ছেলেরা সবাই একসাথে চেঁচিয়ে উঠল। আমরা এটাকে ফ্যালকনস নেস্ট বলে ডাকব। আচ্ছা, এবার বলো, আমি আর ফ্রিটস যেখানে আমাদের জাহাজী সঙ্গীদের খোঁজে হয়রান হয়েছি কিন্তু পাইনি, সেই অন্তরীপটার নাম কি রাখব? ক্যাপ ডিসঅ্যাপয়েন্টমেন্ট পছন্দ হয় তোমাদের? হ্যাঁ, চমৎকার। যে নদীর উপর আমরা পুল তৈরি করেছিলাম সেটার নাম? এ দ্বীপে ওঠার পর আমাদের সবচেয়ে স্মরণীয় যে স্মৃতি, তাকে আমরা অমর করে রাখতে পারি নদীটার নাম জ্যাকল রিভার দিয়ে, আর পুলটার নাম ফ্যামিলি ব্রিজ। ওহ, কি সুন্দর নাম। আমরা কিন্তু মনে হচ্ছে সত্যি আমরা এই দ্বীপের রাজা, গম্ভীর মুখে বলল ফ্রান্সিস। হুম, হেসে বলল ওর মা, তোমরা হচ্ছ রাজপুত্র আর আমি রানী। রানী আশা করে তোমরা সব সময় তোমাদের প্রজাদের সাথে সদয় ব্যবহার করবে। এ দ্বীপে যত জীবজন্তু পশু পাখি আছে সব তোমাদের প্রজা, ওদের যত্ন নেওয়া তোমাদের কর্তব্য। কারণে অকারণে দেখা মাত্র কোনো প্রাণীকে গুলি করে মারা ঠিক হবে না। মনে রাখবে, তোমাদের মতো ওদেরও একমাত্র আশ্রয় এ দ্বীপ। না মা, আর কখনো ওরকম করব না, অপরাধী গলায় বলল ফ্রিটস। যেগুলো বিপজ্জনক আর যেগুলো থেকে খাবার পাওয়া যাবে সেসব ছাড়া আর কোনো পশু পাখি কখনো মারব না। এরকম গল্পগুজব কথাবার্তার ভেতর দিয়ে কখন যে রোববারটা পেরিয়ে গেল টেরেই পেলাম না। পরদিন সোমবার, আবার কাজ শুরু হলো আমাদের। সকালে নাস্তা করে বসতে হলো ছেলেদের জন্য তীর ধনুক বানানোর কাজে।
একমাত্র ফ্রিজ ছাড়া বাকি তিনজনই ধরেছে। ওদেরকে তীর ধনুক বানিয়ে দিতে হবে ওদের। বাঁশ চিরে চটা তৈরি করা হলো। সেই চটা দিয়ে তৈরি হলো ধনুক, আর স্ত্রীর পেট মোটা ঝোলা থেকে শক্ত মোটা সুতো দিয়ে হলো ছিলা। তীরও হলো বাঁশের চটা দিয়ে। খুশি মনেই আমি বানিয়ে দিলাম ওগুলো, কারণ জানি একদিন না একদিন বারুদগুলোর ভাণ্ডার ফুরোবে, তখন এই তীর ধনুকই হবে আমাদের আসল হাতিয়ার। সুতরাং এখন থেকে যদি ছেলেরা তীর ধনুক হাত পাকিয়ে রাখে, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। তীর ধনুক বানাতে বানাতে দুপুরে খাওয়ার সময় হয়ে গেল। খেয়ে দিয়ে গাছের ছায়ায় বসলাম আমরা। আজ আর কোনো কাজ নয়, বললাম আমি। বেলা একটু পড়ুক, কোথা থেকে ঘুরে আসব। কোথায় যাওয়া যায় বলো দেখি? সঙ্গে সঙ্গে জবাব দিল ফ্রিজ। টেন্ট হাউসে বাবা, গুলি বারুদ প্রায় শেষ আমাদের। আমিও টেন্ট হাউসের পক্ষে, বলল এলিজাবেথ। মাখন প্রায় শেষ, আরও খানিকটা না নিয়ে এলে খাবারের স্বাদ কিন্তু খারাপ হবে। পারলে হাঁস মুরগিগুলোকেও নিয়ে আসতে চাই। তাহলে চলো টেন্ট হাউসে। অল্প সময়ে তৈরি হয়ে নিয়ে রওনা হলাম আমরা। ফ্রিটজ, আর্নেস্ট আর আমার কাঁধে বন্দুক, জ্যাকের কোমরে পিস্তল, কাঁধে ধনুক, পিঠে তুনির ভর্তি তীর। পিচ্চি ফ্রান্সিসও কাঁধে তুলেছে ধনুক। একটা করে ঝোলা রয়েছে প্রত্যেকের কাঁধে। এলিজাবেথের কাছেই কেবল কোনো অস্ত্র নেই। মাখনের খালি পাত্রটা নিয়েছে ও। ছোট্ট বানর ছানাটাকে কিছু বলতে হয়নি। আমাদের রওনা হতে দেখেই সে লাফ দিয়ে উঠে পড়েছে টার্কের পিঠে। ইতিমধ্যে খুব ভাব হয়ে গেছে ওদের। ঠিক করেছি এবার পুল পেরিয়ে যাব না। একটু ঘুরপথ হলেও পাহাড় থেকে যেখানে জলপ্রপাত নদীতে পড়েছে, যাব সেখান দিয়ে। আমার আশা, পথে হয়তো নতুন কিছু প্রয়োজনীয় জিনিস পেয়ে যাব। আমি, ফ্রান্সিস আর ওর মা এগিয়ে চলেছি নদীর কিনারা দিয়ে। বড় তিন ছেলে হৈ হৈ করতে করতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে। জলপ্রপাতের কাছে প্রায় পৌঁছে দেখি হঠাৎ চিৎকার করতে করতে ছুটে এলো ফ্রিজ, আর্নেস্ট আর জ্যাক। হাতে ছোট ছোট কয়েকটা গাছ, সেগুলোর গোড়ায় গোল গোল শিকড়। উত্তেজনায় টকবক করছে তিনজনেই। বাবা মা দেখো আমরা কি পেয়েছি, আলু, ওইদিকে ওই ঝোপের কাছে। কি বললে? আলু? অসম্ভব, দেখি দেখি। না বাবা সত্যি, বলল ফ্রিজ। আমার মনে হয় এগুলো আলুই। হ্যাঁ, আলুর মতো লাগছে বটে। জিজ্ঞেস করলাম কোথায় পেয়েছ? ওই তো ওখানে, বিরাট জায়গা নিয়ে জন্মেছে। চলো দেখি। ছেলেরা আমাকে নিয়ে গেল সেখানে। সত্যিই তাই, বিরাট এক খণ্ড জমিতে অসংখ্য আলু গাছ। বেশিরভাগ গাছই ফুল ধরেছে। একটা গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করলো ছেলেরা। বানরের বাচ্চাটাও উৎসাহের সাথে গিয়ে হাত লাগালো ওদের সাথে। অল্প সময়ে আলুর ছোটখাটো একটা স্তূপ তৈরি হয়ে গেল। আলুগুলো ঝোলায় ভরে আবার রওনা হলাম আমরা। বিরাট একটা সমস্যার সমাধান হয়ে গেল আমাদের। খাবারের জন্য আর অত না ভাবলেও চলবে। নদী পার হওয়ার আগেই আরও একটা অভাবনীয় আবিষ্কার করলাম আমরা, আনারস। ছেলেদের খুশি আর দেখে কে, পারলে তক্ষুনি বসে যায় খেতে। আমি বাধা দিলাম। কয়েকটা আনারস কেটে একটা দড়িতে বেঁধে ঝুলিয়ে দিলাম। বাসায় নিয়ে খেও। নদী পার হলাম এরপর। একটু পরে পৌঁছে গেলাম টেন্ট হাউসে। সেখানে যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমন রয়েছে সব। যার যা নেয়ার সংগ্রহ করতে লেগে গেল সবাই। বারুদ আর গুলির পিপে নিয়ে পড়ল ফ্রিজ। ওর মা মাখনের পিপে থেকে খানিকটা উঠিয়ে ভরে নিল নিজের পাত্রটা। আর্নেস্ট আর জ্যাক ছুটোছুটি করে ধরে ফেলল হাঁসগুলো। আমি একটা ঝোলায় কিছুটা লবণ নিয়ে গেলাম। তারপর আবার বাড়ির পথে রওনা হলাম আমরা। বেশ আরামেই আছি আমরা। সকালে ঘুম থেকে জেগে নিচে নেমে আসি। তারপর শুরু হয় কাজ। ছেলেদের দু একজন চলে যায় বন্দুকের কাঁধে নিয়ে। যখন ফিরে আসে তখন কিছু না কিছু থাকেই সঙ্গে, হয় পাখি, নয়তো খাওয়ার উপযোগী ছোট কোনো প্রাণী। একদিন একটা খরগোশ শিকার করে আনল ফ্রিজ। বেশ একটা উপাদেয় ভোজ হলো সেদিন। গাছের নিচটা ইতিমধ্যে বেশ বসবাসযোগ্য হয়ে উঠেছে। লম্বা লম্বা ঘাস ছেঁটে ঝোপঝাড় কেটে পরিষ্কার করে ফেলেছি চারপাশ। মাঝে মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে হয় টেন্ট হাউস থেকে। সেজন্য একটা স্লেজ তৈরি করে নিয়েছি। গাধাটাকে জুড়ে দেই, ও টেনে নিয়ে আসে স্লেজটা। মালপত্র বইবার জন্য কষ্ট প্রায় করতেই হয় না এখন। কিছুদিনের ভেতর একান্ত প্রয়োজনীয় প্রায় সব জিনিসে আনা হয়ে গেল টেন্ট হাউস থেকে।
আরেকবার বিধ্বস্ত জাহাজটা যাওয়ার কথা ভাবলাম। এবার যথারীতি শোনার সঙ্গে সঙ্গেই মেকে বসল আমার স্ত্রী। আবার সেই জাহাজে যাওয়ার কথা, বলল ও। দরকারি সব জিনিস তো আমাদের কাছে আছে, তবু কেন আবার যাবে ওখানে? শুরু হলো বিতর্ক। এক এক করে নানান যুক্তিজাল বিস্তার করে ওকে বোঝালাম কেন ওখানে যাওয়া দরকার। শোনো, বললাম আমি, আপাতত মনে হচ্ছে সব জিনিসই আছে, কিন্তু কয়েকদিন পরেই হয়তো এমন কিছু একটা দরকার পড়বে যা আমাদের কাছে নেই, অথচ জাহাজে আছে। অনেক যন্ত্রপাতি আছে জাহাজে, আমি জানি একদিন না একদিন ওগুলো আমাদের কাজে লাগবেই। কাপড় চোপড়ের কথা ধরো, এখন যা আছে তাতে কবচ চলবে, কিন্তু জাহাজে যা আছে অনেক নাবিকরা যখন নেমে যায় তখন কাপড় চোপড় নিয়ে যাওয়ার কথা ভাববার সময় পায়নি। ওগুলো নিয়ে আসতে পারলে 5-7 বছরের জন্য নিশ্চিন্ত আমরা। এই ধরনের আরও নানান যুক্তি খাড়া করালাম। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো এলিজাবেথ। পরদিন ভোরে নাস্তা সেরেই ফ্রিজকে পাঠিয়ে দিলাম টেন্ট হাউসে। বললাম, তুমি যাও, নৌকাটাকে এ যাত্রার জন্য তৈরি করতে লাগো, আমি আসছি। 2 মিনিট পর এলিজাবেথ এবং ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলাম আমি। যাওয়ার আগে বলে গেলাম, দিনে দিনে হয়তো নাও ফিরতে পারি, আমাদের জন্য বসে না থেকে খেয়ে নিয়ে শুয়ে পড়ো তোমরা। আর দুশ্চিন্তার কোনো কারণ নেই, ঝড়বাদল যদি না আসে আমরা ঠিকই ফিরব। টেন্ট হাউসের কাছে নৌকায় চাপলাম আমি আর ফ্রিজ। কিছুক্ষণের মধ্যে পেরিয়ে গেলাম সেফটি বে, তারপর স্রোতের টানে শার্ক আইল্যান্ড পাশ কাটিয়ে বিধ্বস্ত জাহাজে। এখনও দুটো ডুবো পাহাড়ের মাঝখানে তেমনি আটকে আছে জাহাজটা, তবে ভাব দেখে মনে হলো পুরোপুরি ভেঙে পড়তে খুব একটা বাকি নেই। জাহাজের গায়ে নৌকাটাকে ভালো করে বেঁধে উঠে পড়লাম ডেকে। প্রথমে বড়সড় মজবুত একটা ভেলা তৈরি করলাম। বুদ্ধিটা আর্নেস্টের। গতরাতে ওর মার সঙ্গে যখন জাহাজে আসার ব্যাপারে আলাপ করছিলাম তখনই বুদ্ধিটা দেয় ও। গামলা জোড়া দিয়ে বানানো নৌকার একবারে বেশি জিনিস আনা যায় না বলে বুদ্ধিটা পছন্দ হয়েছে আমার। সামান্য খোঁজাখুঁজি করতেই ডেকের এক পাশে দড়ি ধরা স্তূপের নিচে পেয়ে গেলাম বেশ কয়েকটা পানির পিপে। বিরাট এক একটা। সবকটা পিপে খালি করে ভালো মতো মুখ আটকে দিলাম। ফ্রিজ আর আমি সেসব গড়িয়ে গড়িয়ে নিয়ে গেলাম ডেকের কিনারে। লম্বা একটা দড়ি দিয়ে সবগুলো বেঁধে নামিয়ে দিলাম পানিতে। জাহাজের গায়ে লেগে থেকে দিব্যি ভাসতে লাগলো বিরাট পিপেগুলো। দড়ি বাঁধা থাকায় ভেসে যেতে পারল না। এরপর শুরু হলো ভেলা বানানোর দ্বিতীয় পর্যায়। শক্ত মোটা কয়েকটা কাঠের বাতা পেরেক দিয়ে আটকে দিলাম পিপেগুলোর উপরে। একটু পরে ভাসমান একটা চারকোনা কাঠামো তৈরি হলো। কাঠামোর লম্বা দুদিকে পিপের সংখ্যা 4টে করে, বাকি দুদিকে 3টে করে, অর্থাৎ মোট 10টা পিপে ব্যবহার করেছি আমরা। এরপর কাঠামোটার উপর তক্তা বিছিয়ে আটকে দিলাম প্যারেক মেরে। তৈরি হয়ে গেল ভেলার পাটাতন। বেশ পরিশ্রম হলো কাজটা শেষ করতে, সময় লাগলো অনেক। কখন যে সন্ধ্যা হয়ে গেছে টের পাইনি। আজ আর ফেরা হচ্ছে না। সঙ্গে আনা নুন দিয়ে রাখা ঠান্ডা সেদ্ধ মাংস খেয়ে ক্যাপ্টেনের কেবিনে ঢুকে পড়লাম আমি আর ফ্রিজ। পরদিন সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে লেগে গেলাম ভেলা বোঝাই দেওয়ার কাজে। প্রথমেই ধরলাম জাহাজে আমরা যে কেবিনটায় ছিলাম সেটাই। জানালার দরজা থেকে শুরু করে যা যা পেলাম সব নিয়ে উঠালাম ভেলায়। আমাদের যেসব বাক্স পেট্রার কম প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো রেখে গিয়েছিলাম আগের বার। প্রথমে সেগুলো তুললাম ভেলায়। তারপর জাহাজে কর্মকর্তাদের মূল্যবান জিনিসপত্রের ঠাসা কয়েকটা সিন্দুক, ছুতুর মিস্ত্রির ঘরে যা যা পেলাম, যন্ত্রপাতির অবশিষ্ট অংশ, পেরেক, কাঠ, লোহালক্ষর সব। জাহাজে চড়ে আমরা যাচ্ছিলাম অস্ট্রেলিয়ায়। সেখানকার খামার মালিকদের প্রয়োজনীয় নানান জিনিস বহন করছিল জাহাজটা। সেসব জিনিসের ভেতর যেগুলো বেশি জরুরি সেগুলো একটা তালিকা তৈরি করলাম আমি আর ফ্রিজ। তারপর এক এক করে তুললাম ভেলায়। সেগুলোর ভেতর রয়েছে বেশ কিছু চমৎকার লোহার দণ্ড, কয়েক তাল সীসা, ছুরি শোনানোর পাথর, তৈরি অবস্থায় কয়েকটা পশু টানা গাড়ির চাকা, পশু চিকিৎসকের যন্ত্রপাতির এক বাক্স, চিমটা, বেলচা, লাঙ্গলের ফলা, লোহা এবং তামার তারের কুণ্ডলি, বেশ কয়েক বস্তা ভুট্টা, মই, ওট, কলাই এর বীজ, একটা হাতে চালানো জাতা, এমনকি ছোট ছোট পাত্রে বেশ কিছু ফলের চারাও। বড় একটা সিন্দুক ভর্তি লুইদর আর ডলার পেলাম। বেশ খুশি হয়ে উঠলাম আমি। ভাবলাম দরকারি কোনো জিনিস নামিয়ে রেখে হলেও স্বর্ণমুদ্রাগুলো এভাবেই নিয়ে যাওয়া উচিত আমাদের।
পরের বার আস্তে আস্তে জাহাজটা পুরোপুরি ভেঙে তলিয়ে যেতে পারে সাগরে, কিন্তু বাধা দিল ফ্রিজ। ওগুলো কি কাজে আসবে আমাদের বাবা, বলল ও। এর চেয়ে এই লোহা আর সীসাগুলো নেওয়া অনেক বেশি জরুরি। হ্যাঁ, ঠিকই বলেছ ফ্রিজ। এ টাকা এখন কি কাজে আসবে? তার চেয়ে এই লোহার টুকরাগুলো অনেক দরকারি আমাদের কাছে। তোমার কথাই থাক, আগে ওগুলোই নেব। পরে যদি আবার আসি তখন ভেবে দেখব টাকাগুলোর কথা। বোঝাই হয়ে গেল আমাদের ভেলা, নৌকাটাও। আমি আর ফ্রিজ উঠে পড়লেই হয়। শেষবারের মতো একবার চক্কর দিলাম পুরো জাহাজে, হালকা অথচ খুব দরকারি কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, পেয়ে গেলাম তেমন কয়েকটা জিনিস। একটা চমৎকার মাছ ধরার জাল, একেবারে নতুন। জাহাজের বড় কম্পাসটা। ফ্রিজ পেল গোটা 2 হারপুন আর একটা হালকা চরকি কল। হারপুন দুটোর সাথে লাগানো দড়ি পেঁচানো রয়েছে চরকি কলে। ইতিমধ্যে দুপুর পেরিয়ে গেছে। নৌকায় উঠে পাল তুলে দিলাম আমি আর ফ্রিজ। এবার আর তরতর করে এগোলো না নৌকা। ভারী ভেলাটা বাধা রয়েছে পেছনে। ধীরে ধীরে এগিয়ে চললাম তীরের দিকে। কয়েকদিন পর আবার এলাম জাহাজে। আগের মতোই নৌকায় চড়ে এলাম আমরা। পেছনে দড়ি বেঁধে নিয়ে এলাম ভেলাটাকে। যেসব জিনিস রয়ে গিয়েছিল সেগুলো বোঝাই দিয়ে রওনা হওয়ার ঠিক আগে অভাবনীয় একটা জিনিস আবিষ্কার করলাম আমি। ছোটখাটো জাহাজের আকৃতিতে বিরাট এক পানসি নৌকার খণ্ড অংশ। খণ্ডগুলো একসাথে জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে নৌকা। কোন খণ্ডের সঙ্গে কোন খণ্ড জুড়তে হবে তা দেখানো আছে নম্বর দিয়ে। নম্বর মিলিয়ে খণ্ডগুলো জুড়তে হবে। কাজটা খুব সহজ হবে না, সময় লাগবে অনেক, পরিশ্রমও হবে অনেক। হোক পরিশ্রম, ভাবলাম আমি। সময়ের কোনো অভাব নেই আমাদের। শুধু 2-1 দিনের ভেতর ঝড় ঝঞ্ঝা না উঠলেই হয়। পরপর কয়েকদিন আসতে হবে এই জাহাজে। এই যা। ফ্রিজকে বললাম, পানসিটার কথা তোমার মাকে বলো না। একেবারে এসে আমরা জুড়ে ফেলবো ওটা, তারপর পাল তুলে তীরে যাব। চমকে দেব ওকে। ও, খুব মজা হবে বাবা, বলল ফ্রিজ। কিন্তু শুধু আমরা দুজনে কাজ করলে অনেক সময় লেগে যাবে। এরপর থেকে আর্নেস্ট আর জ্যাককেও নিয়ে আসলেই হয় না? ওদেরও মানা করে দেব, মাকে যেন কিছু না বলে। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ না। তবে তোমার মা যদি ছাড়তে রাজি হয় তবে আনা যাবে ওদেরকে। দেখি ভুলে বালে ওকে রাজি করা যায় কিনা। তীরের দিকে রওনা হলাম আমরা। সাগর শান্ত, ভরা পালে ধীরে ধীরে এগোচ্ছে আমাদের নৌকা, আর তার পেছনে বাঁধা ভেলা। টুকটাক আলাপ করছে আমের ফ্রিজ। সামনের দিকে আমার চোখ। হঠাৎ খেয়াল করলাম ফ্রিজের কোনো সারা শব্দ নেই। আমি একাই কেবল কথা বলে চলেছি। পেছনে ফিরতে দেখি পাশে কি একটা যেন তাকিয়ে আছে ও। একটা হারপুন তুলে নিয়ে তাক করছে জিনিসটার দিকে। ভালো করে তাকাতে আমি চিনতে পারলাম বিশাল একটা কচ্ছপ। নৌকা থেকে গজ 20 দূরে ভেসে যাচ্ছে। তার বাঁকানো পিঠে প্রায় সবটাই উঠে গেছে পানির উপর। 2 সেকেন্ড এক মনে লক্ষ্য স্থির করল ফ্রিজ, তারপর সর্বশক্তিতে ছুড়ে দিল হারপুন। ঠক করে একটা শব্দ হলো কচ্ছপের খোলা ছিদ্র হওয়ার। হারপুনটার প্রায় আধা আধি গেঁথে গেছে কচ্ছপের পিঠে। সঙ্গে সঙ্গে ডুব দিল কচ্ছপ। কিন্তু কোথায় যাবে? দড়ি বাঁধা রয়েছে হারপুনের সঙ্গে। দড়িতে টান পড়তেই আবার ভেসে উঠতে হলো তাকে। ভেলার সঙ্গে কচ্ছপটাকেও আমরা টেনে নিয়ে চললাম নৌকাটার পেছন পেছন। ডাঙ্গায় নেমে প্রথমেই কচ্ছপটাকে মারলাম। টানা হেঁচড়া করে তার খোলটা খসালাম। চওড়ায় সেটা 6 ফুটের উপর। আমাদের 1 সপ্তাহের মাংসের চাহিদা মিটবে, বলল ফ্রিজ। মাথা ঝাঁকিয়ে সাই দিলাম আমি। তারপর ভেলা আর নৌকা থেকে জিনিসপত্র নামানো হলো। রোদ বাদলে নষ্ট হওয়ার মতো জিনিসপত্র তাঁবুর ভেতর নিয়ে রাখলাম। বাকিগুলো রইল খোলা আকাশের নিচে। আমি কচ্ছপের মাংস একটা থলে ভরে কাঁধে তুলে নিলাম। খোলটা মাথায় নিল ফ্রিজ। রওনা হলাম ফ্যালকনস নেস্টের পথে। কচ্ছপের বিরাট খোলটা দেখে হইচই করে উঠল আর্নেস্ট, জ্যাক আর ফ্রান্সিস। ওদের মার চোখ বড় বড় হয়ে গেছে। আর্নেস্ট, এটা যদি তোমাকে দিয়ে দেওয়া হয় কি করবে? জিজ্ঞেস করলাম আমি। ঢাল বানাবো, জবাব দিল ও। রবিনসন ক্রুসোর দ্বীপে যেমন জঙ্গলিরা এসেছিল, তেমন যদি আমাদের দ্বীপেও আসে তাহলে এই ঢাল দিয়ে নিজেকে বাঁচাতে পারবো।
আর তোমাকে দিলে জ্যাক? কিছু একটা দিয়ে খোলায় ফুটোটা বন্ধ করে নৌকা বানাবো, নদীতে সুন্দর করে বেড়াতে পারবো। ছোট একটা ঘর বানাবো আমি, কিছু জিজ্ঞেস করার আগে বলে উঠল ফ্রান্সিস। এটা দিয়ে ছাদ দেব? এটা আমাকে দাও বাবা। না না, আমাকে আমাকে, একসাথে বলল আর্নেস্ট আর জ্যাক। একটু চুপ করে থেকে আমি বললাম, ফ্রিটস মেরেছে কচ্ছপটা, সুতরাং খোলটা ওরই প্রাপ্য। ফ্রিটসের দিকে ফিরলাম। কি করবে তুমি এটা দিয়ে? ফুটোটা বন্ধ করে নদীর তীরে বসিয়ে দেব। প্রতিদিন একবার করে পরিষ্কার পানি ভরে নিয়ে আসব। রান্না বা ধোয়া ধুয়ের কাজ অনেক সহজ হয়ে যাবে মার জন্য। খুব ভালো কথা ভেবেছ তুমি। আর্নেস্ট, জ্যাক আর ফ্রান্সিসের দিকে তাকালাম। তোমরা শুধু নিজেদের কথাই চিন্তা করেছো, কিন্তু দেখো, তোমাদের বড় ভাই ভেবেছে মায়ের কথা, কি করলে মায়ের একটু কষ্ট কমে সে কথা। আশা করি তোমরাও ভবিষ্যতে এমন শুধু নিজের কথা নয়, পরিবারের সবার কথা ভাববে। পরদিন সকালে আবার ভাঙ্গা জাহাজটা যাওয়ার জন্য তৈরি হলাম আমি আর ফ্রিটস। সকাল থেকে শুরু হবে পানসি নৌকার অংশগুলো জোড়া লাগানোর কাজ। ফ্রিটসের পরামর্শের কথা মনে পড়ল, আর্নেস্ট আর জ্যাককেও নিয়ে গেলে মন্দ হয় না, তাতে বেশ সহজ হয়ে যাবে আমাদের কাজ। সবচেয়ে বড় কথা, সময় বাঁচবে অনেক। কিন্তু শুধু আমি আর ফ্রিটস যখন যাই, তখনই এলিজাবেথের মুখ কেমন পাংশু হয়ে যায়, তা তো দেখেছি। আজ আরও দুটো ছেলেকে নিয়ে যেতে চাইলে কি করবে? ভয়ে ভয়ে আমি কথাটা তুললাম। শেষে যোগ করলাম, দেখো, আমার আর ফ্রিটসের কষ্ট অনেকখানি কমে যাবে ওদের নিয়ে গেলে। জাহাজ থেকে ভারী ভারী কাঠ খসানো যে কি কষ্টের, তা যদি জানতে। শুনে কেঁদে ফেলল এলিজাবেথ। বলল, এতদিন দুজনের প্রাণের ঝুঁকি নিয়েছ, আজ থেকে 4 জনের নেবে? আচ্ছা, এর ভিতর তুমি ঝুঁকি দেখছো কোথায়? দিব্যি আমরা যায় আসি। একদিন যদি ঝড় ওঠে? হুট করে কি আর ঝড় ওঠে? স্তূপ দিলাম ওকে। আগে মেঘ সাজবে, তারপর তো ঝড়। আকাশে মেঘ দেখার সঙ্গে সঙ্গে ফিরে আসবো না আমরা? ঠিক আছে, যাও, তবে খুব সাবধানে থাকবে, কাঁদতে কাঁদতে বলল ও। যাওয়ার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠল জ্যাক আর আর্নেস্ট। প্রতিবার আমি আর ফ্রিটস যখন যাই, ওরা বায়না ধরে যাওয়ার জন্য। আজ মেঘ না চাইতেই যখন বৃষ্টি পেল, তখন আর ওদের আনন্দ দেখে কে? সময় নষ্ট না করে আমরা রওনা হলাম। গুলি বন্দুক ছাড়াও খাবার হিসাবে সঙ্গে নিলাম সেদ্ধ আলু। টেন্ট হাউসে পৌঁছে নৌকায় চাপলাম। ভেলাটাকেও দড়ি বেঁধে নিয়ে চলালাম। ফেরার পথে তাড়াহুড়ায় যা পারি তাই নিয়ে আসব। জাহাজে পৌঁছে প্রথমেই চলে গেলাম পানসিটার কাছে। আজ সময় নিয়ে ভালো করে পরীক্ষা করলাম ওটা। খণ্ডগুলো পরিষ্কারভাবে নাম্বার দেয়া। নম্বরে নম্বরে মিলিয়ে টুকরোগুলো জোড়া দিলেই হয়ে যাবে। কঠিন কিছু নয়, তবে কাজটা সময় সাপেক্ষ, কারণ খণ্ডগুলো বেশ ভারী, খুব মজবুত কাঠ দিয়ে তৈরি। ওই ভারী অংশগুলো বয়ে আনতে হবে এক জায়গায়, তারপর জুড়তে হবে। তাছাড়া খণ্ডগুলো রয়েছে জাহাজের মাঝ অংশে। জোড়া দেওয়ার পর পানিতে ভাসাবো কি করে? পানিতে ভাসানোর সমস্যা নিয়ে বেশি ভাবলাম না। সমস্যাটা যখন সামনে এসে দাঁড়াবে, তখন দেখব সমাধান করা যায় কি করে। আপাতত জুড়ে ফেলা যাক খণ্ডগুলো। সারা জাহাজ জুড়ে পিঁপড়ের মতো ছুটোছুটি করে বেড়াচ্ছে ছেলেরা, আর যেখানে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে ভেলায়। ওদের ডাক দিয়ে হাতুড়ি পেরেক দিয়ে কাজ শুরু করলাম। ছেলেরা প্রাণপণ পরিশ্রম করে একটা একটা টুকরো টেনে আনছে, তারপর আরও কষ্ট করে মিলিয়ে ধরছে অন্য টুকরোগুলোর সাথে। দ্রুত হাতে পেরেক মেরে দিচ্ছে আমি। দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেল টেরে পেলাম না আমরা। যখন খেয়াল হলো, তখন আতকে উঠলাম। সন্ধ্যা হতে বেশি বাকি নেই, অথচ কাজ খুব একটা এগোয়নি। তবু আর এক মুহূর্ত অপেক্ষা করার কথা ভাবলাম না। একা রয়েছে ফ্রান্সিস আর ওর মা। ঝটপট উঠে পড়লাম নৌকায়। বাঁধন খুলে পাল তুলে দিলাম। সন্ধ্যার একটু আগে আমরা টেন্ট হাউসে পৌঁছালাম। ফেলসকন্স নেস্টে যখন পৌঁছালাম, তখন রাত নেমে আসছে চরাচরে। জ্যাক আর আর্নেস্টকেও মানা করে দিয়েছি পানসিটার কথা যেন মাকে না বলে। মাকে অবাক করে দেওয়ার বুদ্ধিটা ওদের খুব পছন্দ হয়েছে। পরদিন সূর্য ওঠার আগেই নাস্তা করে রওনা হলাম আমরা 4 জন। জাহাজে পৌঁছে লেগে গেলাম পানসির খণ্ডগুলো জোড়া দিতে। সূর্যের দিকে নজর রাখলাম আজ। বেশ বেলা থাকতে থাকতেই ফিরে এলাম বাড়িতে।
পরপর 7 দিন হাড় ভাঙা পরিশ্রমের পর তৈরি হলো পানসি নৌকা। মাস্তুলগুলো লাগানো হয়ে গেল। প্রতিদিনেই সূর্য ওঠার আগে রওনা হয়ে এসেছি আমরা, ফিরে গেছি সন্ধ্যায়। প্রতিদিনে ভেলায় কিছু না কিছু জিনিস তীরে নিয়ে এসেছি। ফলে পানসি নৌকাটার কাজ শেষ হতে হতে জাহাজের মূল কাঠামোটা ছাড়া আর প্রায় সব জিনিসেই ডাঙ্গায় পৌঁছে গেল। অবশেষে মুখোমুখি হলাম সেই সমস্যাটার, পানসিটাকে পানিতে ভাসাবো কি করে। জাহাজের দুপাশে নিরেট কাঠের উঁচু রেলিং। ডুবো পাহাড়ির ফাঁকে যখন আটকায় তখন একদিকে কাত হয়েছিল জাহাজ, এখনো আছে তেমন। যে পাশ কাত হয়ে আছে ডেকের সে প্রান্ত প্রায় পানি ছুঁয়েছে। কোনো মতে নৌকাটাকে ঠেলে এ পর্যন্ত নিতে পারলে একটা সমাধান হয়তো করা যাবে, কিন্তু তার আগে ওপাশের রেলিংটাকে খুলে ফেলতে হবে। কিন্তু রেলিংটা একবার পরীক্ষা করে বুঝলাম কি ভয়ঙ্কর কাজ। আমরা 4 বাপ বেটা যদি একটানা কাজ করি তাও হয়তো 1 মাস লেগে যাবে। ইয়া মোটামোটা নিরেট কাঠ, অত্যন্ত মজবুত করে লাগানো ভারী লোহার গজাল দিয়ে। 1 মাস তো দূরের কথা, ঝড় ওঠার আগে আরও 2 দিন সময় পাবো কিনা সন্দেহ। এদিককার সাগর একটানা এতদিন কখনো শান্ত থাকবে বলে শুনিনি। যে কোনো দিন ঝড় উঠতে পারে, সেক্ষেত্রে জাহাজটা তো যাবেই, আমাদের স্বাদের পানসিটাও তলিয়ে যাবে সাগরে। হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল মাথায়। বারুদ দিয়ে উড়িয়ে দিলে কেমন হয় রেলিংটা? হ্যাঁ, এটাই সবচেয়ে সহজ। তবে বারুদ বসানোর সময় খেয়াল রাখতে হবে যেন পানসিটার কোনো ক্ষতি না হয়। বেশি সময় নিয়ে কায়দা করে একটা লোহার পাত্রে বারুদ নিয়ে বসালাম রেলিংয়ের গায়ে। খোলের ভেতর থেকে খুঁজে পেতে নিতে এলাম লম্বা একটা দেশলাইয়ের কাঠ। আগুন ধরিয়ে দিলে ধীরে ধীরে পুড়তে থাকে সেই দেশলাইয়ের কাঠ। আমি যে টুকরোটা নিয়েছি সেটা পুড়তে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। কাঠটার এক মাথায় ঢুকিয়ে দিলাম বারুদের ভেতর, অন্য মাথা আগুন ধরিয়ে দিয়ে নৌকায় উঠলাম আমি। ছেলেরা আগেই উঠে পড়েছে। পাল তুলে দিতেই তরতরে এগোলো নৌকা। দুপুরের আগেই ফিরে এলাম তীরে। টেন্ট হাউসে পৌঁছেই আবার রওনা হওয়ার জন্য তৈরি করে রাখলাম নৌকা। কয়েক মিনিটও যায়নি, শুনতে পেলাম বিস্ফোরণের আওয়াজ। হইচই করে হাততালি দিয়ে উঠল ছেলেরা। তবে বেশিক্ষণ এ নিয়ে সময় নষ্ট করতে দিলাম না ওদের। আবার নৌকায় চাপলাম আমরা। জাহাজে ফিরে দেখলাম বড়সড় একটা গর্ত তৈরি হয়েছে রেলিংয়ে। ওই গর্ত দিয়ে অনায়াসে সাগরে নামানো যাবে পানসিটাকে। পানসি পানিতে ভাসাতে ভাসাতেই বিকেল হয়ে গেল। জাহাজের গায়ে ওটাকে ভালো করে বেঁধে আমরা ফিরে এলাম তীরে। পরদিন ভোরে আবার গেলাম জাহাজে। ভাসানোর আগেই মাস্তুল লাগিয়ে ফেলেছিলাম পানসিতে। এবার পাল খাটানোর আয়োজন শুরু করলাম। টুকটাক কিছু জিনিস তৈরি করতে হলো। খোলের এক প্রান্ত জায়গা দিয়ে পানি উঠছে সামান্য, ফুটোগুলো বন্ধ করলাম। এবার পাল তুলে দিলেই হয়। কিন্তু আজ আর সময় নেই। আমাদের নিজেদের জাহাজে করে তীরে ফিরব। কিছু মালপত্র নিয়ে যাব না সঙ্গে করে। তাছাড়া যাকে চমক দেওয়ার জন্য এত আয়োজন, তাকে বলতে হবে কাল যেন বিকেল নাগাদ টেন্ট হাউসে এসে থাকে। পরদিন যথারীতি ভোরবেলায় এসে উঠলাম জাহাজে। যেখানে যা পেলাম নিয়ে তুললাম আমাদের ছোট্ট জাহাজ পানসি নৌকায়। ছেলেরা ছোট ছোট 2টো কামান বসিয়েছে ওটা দুপাশে, 1 পাউন্ড করে ওজন এক একটার। তীরের কাছাকাছি পৌঁছে কামান দিয়ে গিয়ে আমাদের আগমন সংবাদ ঘোষণা করব, গম্ভীর গলায় বলল আর্নেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওকে সমর্থন করল জ্যাক। ঠিক আছে বললাম আমি। অনুমতি পেয়েই ওরা দুজন কামান দুটোর বারুদ ভরতে শুরু করলো। দুপুরের পরপরই সবকিছু তৈরি হয়ে গেল। দড়ি খুলে দিলাম আমরা। এক এক করে উড়ে দিলাম সবকটা পাল। আমাদের পুরনো নৌকাটা বেঁধে নিয়েছি পানসির পেছনে। ফ্রিজ দাঁড়িয়ে আছে মাস্তুলের কাছে, দড়ি ধরা সামলাচ্ছে। আমি ধরেছি হাল। আর্নেস্ট আর জ্যাক দাঁড়িয়ে আছে দুপাশে কামান দুটোর পেছনে। দুজনের হাতে জ্বলন্ত 2টো দেশলাইয়ের কাঠ। নির্দেশ পাওয়া মাত্রই কামানে অগ্নিসংযোগ করবে। সেফটি বেতে ঢুকলাম আমরা। অভিজ্ঞ ক্যাপ্টেনের ভঙ্গিতে বড় পালটা নামিয়ে ফেলার নির্দেশ দিলাম ফ্রিটজকে। একটু কমল পানসির গতি, তবে এখনও তরতরে এগোচ্ছে। একটু পরেই একে একে ছোট পালগুলো নামিয়ে ফেলার নির্দেশ দিলাম। আরও কমে গেল গতি। কয়েক মিনিটের ভেতর তীরের কাছে পৌঁছে গেল পানসি। কমান্ডার ফ্রিটজ চিৎকার করে উঠল, আগুন দাও কামানে! 1 সেকেন্ড পরেই গর্জে উঠল কামান। টেন্ট হাউসের পেছনের পাহাড়ে লেগে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো আওয়াজ। আবার চিৎকার করল ফ্রিটজ, এবার অন্যটায়!
দ্বিতীয় কামানটাও গর্জে উঠল। গুরু গম্ভীর প্রতিধ্বনি শোনা গেল আবার। দক্ষ নাবিকের মতো হাল ঘুরিয়ে আমি তীরে নিয়ে গেলাম পানসিটাকে। লাফ দিয়ে ডাঙ্গায় নামল ফ্রিটস, আর্নেস্ট, জ্যাক। পিচ্চি ফ্রান্সিস আর ওর মা বেরিয়ে এলো টেন্ট হাউসের পেছনের ছোট্ট একটা পাহাড়ের আড়াল থেকে। আনন্দে উদ্ভাসিত দুজনের মুখ। ও কি ভয়ে না পাইয়ে দিয়েছিল আমাদের? হাঁপাতে হাঁপাতে বলল এলিজাবেথ। তোমাদের এই জাহাজ দেখেই ওই পাহাড়ের পেছনে গিয়ে লুকিয়েছিলাম আমি আর ফ্রান্সিস। যখন কামানের শব্দ শুনলাম তখন তো ভয়ে মরতে কেবল বাকি। ঈশ্বরকে ধন্যবাদ, কোনো অঘটন ঘটেনি। কিন্তু এই চমৎকার জাহাজটা তোমরা পেলে কোথায়? আমি যে ভীতু, সেই আমিও এতে চড়ে সাগরে যেতে পারবো। গোপন কথাটা আমি খুলে বললাম এলিজাবেথকে। শুনে ভ্রু কুঁচকে গেল ওর। তলে তলে এই কাজ করা হচ্ছিল। আমাকে বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মহাভারত অশুদ্ধ হতো না, তবে তোমাকে এই যে অবাক করে দিলাম, এটা বোধহয় হতো না। ছেলেরা এবার মাকে আহ্বান জানালো জাহাজে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো চারদিক। পানসিটা তৈরি করতে পেরে আমরা যেমন গর্বিত, মনে হলো এলিজাবেথও তেমন গর্ববোধ করছে। ওর গর্ব ওর স্বামী আর সন্তানরা। বিস্ময় মেশানো প্রশংসার দৃষ্টিতে বারবার তাকাচ্ছে আমাদের দিকে। আমার স্ত্রীর নাম অনুসারে আমি এই পানসিটার নাম রাখলাম এলিজাবেথ। শোনার সঙ্গে সঙ্গে হৈ হৈ করে উঠল ছেলেরা। ঠিক ঠিক, মার নামেই হবে আমাদের জাহাজের। বলতে বলতে দুটো কামানেই বারুদ ভরে আবার একবার ফাঁকা আওয়াজ করল ওরা। সেই সাথে হাতে তালি দিয়ে চিৎকার, হুররে! গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন জোহান ওয়েসের লেখা সুইস ফ্যামিলি রবিনসনের 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।